দিদা, ও দিদা, বাবার কাছে তো সব সময় মুখ ফুটে কোনো আবদার করতে পারি না। তোমার কাছে একটা আবদার করব। বোকা মেয়ে, এভাবে জিজ্ঞেস করার কি আছে? শুনি তোর আবদার। যা শীত শুরু হয়েছে, আমার শীতের কাপড়গুলো দেখো কেমন যেন পুরনো হয়ে গেছে। প্রতিদিন স্কুলে গিয়ে দেখি আমার সব বন্ধুরা নতুন নতুন শীতের কাপড় কিনেছে, কিন্তু আমায় এই পুরনো ছেঁড়া কাপড় পরেই যেতে হয়। জানি দিদি ভাই, সব বন্ধুদের নতুন জামা পরতে দেখে তোর মন খারাপ হয়। আজ প্রায় 3 বছর হয়ে গেল, ভালো কোনো শীতের কাপড় কেনা হয়নি তোর জন্য। বাবার অবস্থা আমি জানি দিদা, তাই তার কাছে আবদার করতে আমার সাহস হয় না। কিন্তু আমার খুব ইচ্ছে নতুন শীতের কাপড় কেনার। তোর বাবার হাতের যা অবস্থা, ওকে তো এখন আমি বলতেও পারবো না। কিন্তু আমার জমানো কিছু টাকা আছে, তোকে 2-3 দিন পর দিয়ে দেব। তুই বাজারে গিয়ে কিনে আনিস। আমার বন্ধু লতাকে তার মা একটা চাদর বানিয়ে দিয়েছে। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকেও বানিয়ে দিত। মায়ের অভাব পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না দিদি ভাই। কিন্তু যতদিন আমি বেঁচে আছি, এসব নিয়ে একদম মন খারাপ করবি না। আচ্ছা আচ্ছা, ছাড়ো, তুমি বসো, আমি গিয়ে চা বানিয়ে আনছি। হ্যাঁ, তাই যা। আমি আপনার জন্য এই জমিতে আজ 6 বছর ধরে কাজ করছি, অথচ এত বড় অন্যায় আপনি আমার সঙ্গে কিভাবে করতে পারলেন? দেখো কাণ্ড, আমি আবার তোমার সঙ্গে কি অন্যায় করলাম? ওই শিবু আপনার জমিতে কাজ করছে মাত্র 1 বছর হলো, আর আপনি ওকে প্রতিদিন 450 টাকা করে দেন, অথচ আমাকে দেন 200 টাকা। অযথা ভুলভাল খবর শুনে সকাল সকাল এসে চেঁচামেচি করছো। শিবু নিজের মুখে সবাইকে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে, আপনি তাকে 300 টাকা করে মজুরি দেন। শোনো, তুমি তো জানো পাশের গ্রামের বলরামের সঙ্গে আমার বিবাদ লেগে আছে। আমি কেন? আপনাদের এই বিবাদের কথা 2 গ্রামের মানুষের জানা আছে। শিবু বলরামের হয়ে কাজ করত। শিবুর কিন্তু শহরে অনেক চেনা পরিচিত আছে, যার কারণে বলরামের সবজি আবাদের পর সেগুলো শহরে বিক্রি করতে নিয়ে যাওয়া হতো। এসব আপনি আমায় কেন বলছেন? বলরাম শিবুকে 200 টাকা করে দিত। আমি তাকে 400 টাকার লোভ দেখিয়ে নিজের জমিতে চাষ করানোর জন্য শিবুকে এনেছি। তুমি জানো শিবুর কারণে এখন আমার কত সবজি শহরে রপ্তানি হয়? শুধুমাত্র এই কারণে আপনি অন্যদের তুলনায় ওকে মজুরি বেশি দেবেন? যে গাভী দুধ দেয় তার একটু বিশেষ যত্ন করতে হয়, আর এটাই নিয়ম। তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে তুমি অন্য কোথাও গিয়ে কাজ করতে পারো, তোমার এখানে বিশেষ দরকার নেই। 6 বছর ধরে কাজ করার পরও এই প্রতিদান যদি এমন হয়, তাহলে এখানে কাজ না করাটাই ভালো। আমি চললাম। ভাগ্যিস সংসারের খরচের টাকা থেকে কিছু টাকা জমিয়েছিলাম। অন্তত আমার জমানো টাকা দিয়ে তোর একটা শখ তো পূরণ হলো। আজ পুরো 3 বছর পর আমি নতুন শীতের জামা কিনলাম। কাল এটা পরে যখন স্কুলে যাব, আমার বন্ধুরা সবাই চমকে যাবে। তুই খুশি হয়েছিস সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। কিন্তু দিদা, একটা ব্যাপারে খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? বাবা যদি এই নতুন শীতের পোশাক দেখে, এরপর যদি জানতে চায় এই কাপড় কোথায় পেলাম, তাহলে কি উত্তর দেব? আমি থাকতে তোর অত সব কিছু মাথা ঘামাতে হবে না। আমি ঠিক কোনো না কোনো একটা বাহানা বের করব। তুমি না থাকলে যে আমার কি হতো দিদা। ছোট থেকে সবসময় এরকম পরিস্থিতিতে তুমি আমাকে বাবার বকুনি থেকে বাঁচিয়ে নিয়েছো। দিদা তার নাতনির সম্পর্কটা এমনই হয় রে। নাতনি হাজারো ভুল করলেও দিদা সেগুলো পৃথিবীর থেকে আড়াল করে। শুধু আমার জন্যই শীতের জামা নিলে, তোমার কাছেও তো আরো টাকা ছিল। নিজের জন্যও তো শীতের একটা কাপড় কিনে নিতে পারতে, বলো দিদা। আমি বুড়ো মানুষ, একটা চাদর হলেই হয়। অযথা নতুন জামা কিনে টাকা নষ্ট করে লাভ নেই। দিদা,
যখন আমি পড়াশুনো করে অনেক বড় হব, বড় চাকরি করব, অনেক টাকা পয়সা রোজগার করব, তখন তোমার আর বাবার সব ইচ্ছা আমি পূরণ করব। যদি উপরওয়ালা আমার আয়ু ততদিন রাখেন তাহলে তো হলোই। চল, এবার মুদি দোকান থেকে শুকনো জিনিসপত্র কিনে বাড়ি ফিরি, অনেক বেলা হলো। এই কনকনে ঠান্ডার মধ্যে তুই উঠোনে বসে একা একা কি চিন্তা করছিস? আমি অলোকনাথ বাবুর জমিতে কাজ করা ছেড়ে দিয়েছি মা। কি বলছিস তুই? কাজ ছেড়ে দিয়েছিস মানে? কেন? গত 6 বছর ধরে তার হয়ে কাজ করেছি, সুখে দুঃখে খেয়ে না খেয়ে যেভাবেই হোক তার জমিতে চাষবাস করেছি, কিন্তু তিনি যে লোভী এবং অসৎ চরিত্রের মানুষ সেটা বুঝতে আমার খুব দেরি হয়ে গেছে। কিন্তু তাই বলে তুই কাজ ছেড়ে দিলি? তুই তো জানিস সংসারের কি অবস্থা, বাজার খরচ, চলাফেরার খরচ, তার উপর অবনীর স্কুলের বেতনের ব্যাপার স্যাপার। সবই জানি মা, কিন্তু তখন রাগের মাথায় কাজ ছেড়ে দিয়েছি, এত কিছু ভাবিনি। এখন সবকিছু ভেবেই মাথায় আকাশ ভেঙে পড়ছে। যতই রাগ হোক, তবুও তোর একবার ভাবনা চিন্তা করা উচিত ছিল। এখন তুই আবার কার সাথে কাজ খুঁজবি? পরিচিত 2-1 জন আছে, তাদের কাছে গিয়ে কাজের সন্ধান করব, কিন্তু যদি তাও কাজ না পায় তাহলে দিনমজুর করা ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেই খারাপ সময়, তার উপর দুঃসংবাদ, আর কত যে দুঃখ সইতে হবে। তুমি চিন্তা করো না মা, যেভাবেই হোক দিনটা কেটেই যাবে। যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমি কোনো না কোনো একটা কাজ পেয়েই যাব। আমি তো আর অক্ষম নই। জীবনে কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবি না, যাতে পরে আফসোস করতে হয়। তুমি ঠিকই বলছো মা। চল, এখন বাড়ির ভেতরে চল। যাক বাবা, অবশেষে পরীক্ষা শেষ হলো। এখন পুরো 1 মাস আরাম করব। তুই তো আরাম করবি, কিন্তু আমার হয়েছে যত জ্বালা। তোর মা তার বাবার বাড়িতে গেছে, তোর পরীক্ষা তাই তোকে নিয়ে যায়নি। বাড়ির কাজের লোকটাও ছুটিতে। বাবা, সবাই যেহেতু ছুটিতে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, চলো আমরাও গিয়ে গ্রাম থেকে ঘুরে আসি। খেপেছিস নাকি? আমার দপ্তরের কত কাজকর্ম, সেসব ফেলে আমি এখন গ্রামে যাব ছুটি কাটাতে? না 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 না, অসম্ভব। বাবা, সে কত বছর আগে গ্রামে গিয়েছিলাম। তোমার তো সারা বছরই কাজ থাকে, কিছুদিন কাজ থেকে ছুটি নিলে কি এমন হয়ে যাবে বলো? কয়েকদিন কাজ বন্ধ রাখলে কত টাকা লোকসান হবে তুই বুঝবি না। বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি সবিতা ঠাকুমার বাড়িতে যেতে চাই। তোর এত যে আবদার নিয়ে আর পারি না। আর সব তোর মায়ের দোষ। আদরে আদরে একটা বাঁদর বানিয়েছে তোকে। সে তুমি যত যা কিছু বলবে বলো, কিন্তু আমি এবার যাবই। আমার এখনো মনে আছে, শেষবার যখন গিয়েছিলাম বিভিন্ন রকমের পিঠে পুলি আর ঝাল মুরগির মাংসের তরকারি রান্না করে খাইয়েছিল সবিতা ঠাকুমা। বলি, পিঠে পুলি আর ঝাল মুরগির মাংস কি এখানে পাওয়া যায় না? কত বড় বড় হোটেল আছে, পুরো একদিন বেরিয়ে খাইয়ে আনবো তোকে। না, ওসব খাবারে ঠাকুমার হাতে রান্নার মতো স্বাদ নেই। তুমি বলো, তুমি আমাকে গ্রামে নিয়ে যাবে কিনা? আচ্ছা, মুশকিল তো। আচ্ছা যা, আজ পত্র পাঠিয়ে দেব যে 1 সপ্তাহের মধ্যে আমরা সেখানে যাচ্ছি। মা, শিগগির একটু বাইরে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। কিরে, কি হলো? এভাবে ডাকাডাকি করছিস কেন? কি এমন জরুরি কথা? একটা বিপদ হয়ে গেছে মা। সকাল সকাল লোকেশের পত্র এসেছে শহর থেকে। লোকেশের পত্র? এতদিন পর হঠাৎ ও কি ভেবে পত্র লিখলো আমার কাছে? আছে, লিখেছে আগামী 1 সপ্তাহের মধ্যে ও ছেলে চিন্টুকে নিয়ে এখানে বেড়াতে আসবে কদিনের জন্য। সত্যি বলছিস? ওরা এখানে আমাদের কাছে বেড়াতে আসবে? তাহলে তো খুব খুশির খবর। এখন থেকে ওদের আসার জন্য সব প্রস্তুতি নিতে হবে। যতটা খুশি হয়েছো ঠিক ততটাও খুশির সংবাদ নয় মা। এভাবে বলছিস কেন? এতদিন পর আমাদের বাড়িতে আসবে, এতে খুশি হব না কেন? মা, তুমি হয়তো ভুলে গেছো আমার এখনো রোজগার নেই। কত কষ্টে আমাদের দিনকাল যাচ্ছে, আর এই অবস্থায় বাড়িতে অতিথি আসবে। ও হ্যাঁ, তাই তো। আমি তো এই বিষয়টা ভাবিনি। এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। ওরা এতদিন পর আসবে, মুখের উপর তো আর বারণ করতে পারি না। ওরা শহরে থাকা মানুষ, এখানে এনে ওদেরকে খুব ভালো করে আপ্যায়ন করতে হবে।
এখন থেকেই মাথায় একটা চিন্তা ঢুকে গেল। আচ্ছা, এখনো তো 1 সপ্তাহ সময় আছে, দেখি কি করা যায়। দেখ যদি কারোর কাছ থেকে কিছু টাকা ধার আনা যায়। আমাকে ধার দেবে কে? কারো দোকানে বা কোথাও ছোটখাটো কাজ করে দিয়ে হলেও অল্প কিছু টাকা আয় করতে পারি কিনা দেখি। সবে মাত্র আমি বাপের বাড়ি থেকে ঘুরে এলাম, এখন আবার তুমি চিন্টুকে নিয়ে সবিতা কাকিমার গ্রামে যাবে? আমার তো যাওয়ার মোটে ইচ্ছে ছিল না, শুধু শুধু এই শীতের মধ্যে কাজকর্ম ফেলে ওই অজপাড়া গ্রামে যাওয়ার। কিন্তু তোমার ছেলেকে বোঝাবে কে? ও ছোট মানুষ, ও কত রকমের আবদার করবে, তাই বলে সব আবদার কি পূরণ করতে হবে নাকি? এখন আর এসব বলে লাভ নেই। আমি অনেক আগেই পত্র পাঠিয়েছি, আগামী 2 দিনের মধ্যেই আমরা যাচ্ছি। তোমরা দুজন যদি গ্রামে চলে যাও তাহলে আমি এখানে একা একা বসে কি করব? বেশ, তো তোমার ইচ্ছা হয় তুমিও চলো আমাদের সঙ্গে, গিয়ে গ্রামে ঘুরে আসবে। যদিও আমি গ্রামে একদমই থাকতে পারি না, কিন্তু এখানে একা একা বসে থাকার চেয়ে তোমাদের সঙ্গে গিয়ে কয়েকটা দিন ঘুরেই আসি। তাহলে জিনিসপত্র যা গোছানোর আছে সব গুছিয়ে নাও, আমরা আগামী 2 দিনের মধ্যে রওনা করছি। কিন্তু এতদিন পরে যে সবিতা কাকিমার সঙ্গে দেখা করতে যাবে, তার জন্য কিছু নিয়ে যাবে না? ওসব মানুষদের জন্য কি আর নেব, যাওয়ার পথে গ্রামের দোকান থেকে কিছু ফল আর মিষ্টি নিয়ে নেব, তাতেই খুশি হয়ে যাবে। ওভাবে বলো না, আমরাও কি সারা জীবন এমন সচ্ছল ছিলাম বলো? দারিদ্রতা তো আমরাও দেখে এসেছি। যখন দেখেছি তখন দেখেছি, এখন তো আর দারিদ্রতা নেই। শুধুমাত্র চিন্টুর দিকে তাকিয়ে নয়তো আমি কখনোই ওই ভিখিরিগুলোর সঙ্গে দেখা করতে যেতাম না। এসে গেছো তোমরা? সেই কখন থেকে তোমাদের জন্য দৌড়ে বসে অপেক্ষা করছি। আমি অপেক্ষা করেছিলাম চিন্টুর জন্য, কতদিন পরে ওকে দেখছি। এবার চিন্টুকে নিয়ে পুরো গ্রাম ঘুরবো। বলছি তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না কাকিমা, আমাদের একদম কোনো অসুবিধে হয়নি। অসুবিধা হয়নি মানে? কত দূরের পথ কষ্ট করে এলাম, এসে দেখছি এখানে রিক্সা বা ট্যাক্সি কিছুই নেই। কত কষ্ট করে গরুর গাড়িতে চেপে আসতে হলো, পুরো গতর ব্যথা হয়ে গেছে একেবারে। আসলে বাবা, গ্রাম তো শহরের মতো অতটা উন্নত নয়, তাই এখানে গরুর গাড়ি ব্যবহার করে সবাই। এই তোরা ভেতরে আয়। ভেতরে যাওয়ার আগে এই নাও, বাজারের সামনে দিয়ে আসছিলাম, ভাবলাম তোমাদের জন্য কিছু ফল মূল আর মিষ্টি নিয়ে আসি। এসবের আবার কি দরকার ছিল বাবা? দরকার ছিল না, তবু নিয়ে এলাম। ভাবলাম তোমরা আবার সারা বছর কি না কি খেতে পাও, একটু ফল মূল নিয়ে এলে তোমরাই খেতে পারবে। ওসব কথা ছাড়ুন কাকিমা, চলুন ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে বসি। কতদিন হলো আপনাদের সঙ্গে মন ভরে গল্প করা হয়নি। ঠিক বলেছো মা, এতদিন পর তোমাদের দেখে খুব ভালো লাগছে। চলো ভেতরে চলো। বাড়ির ভেতরে যাওয়ার আগে বলে দি দিদা, আমি কিন্তু তোমার হাতের হরেক রকমের পিঠে পুলি আর ঝাল ঝাল মুরগির মাংস খাবো। ঠিক আছে ভাই, তুমি যা খেতে চাইবে আমি সব খাওয়াবো, কিন্তু আগে চলো ভেতরে গিয়ে হাত মুখ ধুতে হবে। নবীন কাকু, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত কষ্ট করে বাজার সদাই করার কি দরকার ছিল বলুন তো? বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই তো সবাই মিলে খেয়ে নিতাম। কেন, এতদিন পরে কি এখানে বেড়াতে এসেছি ওরা যা দিয়ে খায় সেগুলো দিয়ে খাওয়ার জন্য? তাছাড়া আমার ছেলে তো বলেছে ও মুরগির মাংস খেতে চায়। উফ, তুমি কেন সব সময় এভাবে কথা বলো? আমরা এখানে অতিথি হিসেবে এসেছি, তুমি এভাবে কথা বললে ওনারা কি মনে করবে? কিছু মনে করার, ওরা তো আমাদের আপন মানুষ। যদি মন খুলে দুটো কথা বলতে না পারি তাহলে বলবো কাকে? আচ্ছা তোমরা ঝগড়া করো না, আমি জানতাম, কিন্তু মুরগির মাংস খেতে চাই আর সেই জন্য আমি বাজারের সবচেয়ে বড় মুরগিটা চিন্টুর জন্য নিয়ে এসেছি। নবীন বাবা, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। অনেক বেলা হয়ে গেছে, সবার তো খিদেও পেয়েছে। তাই যাও মা, চিন্টু যেভাবে চায় ঠিক সেইভাবে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করো। রান্নাটা একটু তাড়াতাড়ি করো, আমার আবার অভ্যাস হলো রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া করা। এর বেশি বেলা হলে আমি আবার খাই না। বেশ বেশ বাবা, এক্ষুনি যাচ্ছি।
লোকেশ কত বদলে গেছে দেখেছিস? আগের সঙ্গে কোনো মিল নেই। যখন থেকে এসেছে আমাদের সঙ্গে খালি দুর্ব্যবহার করে চলেছে। দেখেছি, আমিও কিছুটা অবাক হয়েছিলাম ওর এমন ব্যবহার দেখে। অবশ্য এখন কি আর আগের মতো আছে? শহরে কত বাড়ি গাড়ি, বড় চাকরি, অঢেল টাকা। এসবের অহংকারেই তোর ব্যবহার এতটা বদলে গেছে। টাকা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটাই ভাবছি। আমি চেয়েছিলাম কিছু বলবো, কিন্তু পরে ভাবলাম কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসেছে, কিছু বললে কেমন দেখায়। ভালো করেছো কিছু বলনি। যে কদিন আছে যা বলে চুপচাপ সহ্য করে নি। এখন ওদের টাকা পয়সা হয়েছে, ওদের একটু গৌরব আর অহংকার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে শুধুমাত্র টাকার অহংকারে একটা সাদাসিধা ছেলে এতটা বদলে যেতে পারে? লোকেশকে না দেখলে বুঝতাম না। বাজারে প্রায় 2000 টাকা ধার করে এসেছি, আর জানি না কত টাকা ধার করতে হয়। তার উপর পাওনাদারদের তাগাদা, সব মিলিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। তুই তো তোর মতো চেষ্টা করছিস। ভাবছি আমিও যদি আশেপাশে লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা রোজগার করি, তাহলে তোর একটু সাহায্য হতো। যুবক ছেলে থাকতে তুমি এই বয়সে লোকের বাড়িতে কাজ করবে মা? এ কথা ভাবার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি সারা জীবন অনেক কষ্ট করে সংগ্রাম করেছো, কিন্তু এখন আর না। তুমি বাড়িতে থাকো আর অবনীর খেয়াল রেখো, ব্যাস। গিন্নি, তুমি কি আমার জামার পকেট থেকে 1000 টাকা নিয়েছো? তুমি কেন তোমার আমার পকেট থেকে টাকা নিতে যাব? তাছাড়া যদি টাকা নিয়েও থাকে, আমি তো সব সময় তোমার থেকে জিজ্ঞেস করেই নিই। যদি তুমি না নিয়ে থাকো তাহলে কি এমনি এমনি আমার জামার পকেট থেকে টাকাটা হাওয়া হয়ে গেল? কি আশ্চর্য! হয়তো টাকাটা অন্য কোথাও রেখেছো, ভালোভাবে খুঁজে দেখো। আমার স্পষ্ট মনে আছে আমি টাকা যে আমার পকেটে রেখেছিলাম, কিন্তু এখন টাকাটা খুঁজে পাচ্ছি না। বাড়িতে তো বাইরের কেউ আসেনি, টাকা হারানোর তো কোনো প্রশ্নই আসে না বাবা। চল সবাই মিলে খুঁজি। তুমি মাঝখান দিয়ে কোনো কথা বলো না কাকিমা, এজন্য আমি এখানে আসতে চাইনি। আমার ঠিক সন্দেহ হয়েছিল এমন কিছু একটা ঘটবে। এভাবে বলছিস কেন তুই? টাকা হারিয়েছে, খুঁজলে পেয়ে যাবি, একটু মাথাটা ঠান্ডা কর। নিশ্চয়ই তোমাদের বাড়ির কেউ টাকাটা সরিয়েছে। গরিব ভিখিরি মানুষগুলো টাকা দেখলে অমনি লালসা বেড়ে যায়, তাই না? লোভ সামলাতে পারো না। তুমি কিন্তু অযথা বাড়াবাড়ি করছো গো। এমনও তো হতে পারে টাকাটা আজ আমার পকেট থেকে কোথাও পড়ে গেছে। তুমি চুপ করো তো। যদি আজ সন্ধ্যার মধ্যে আমার টাকা ফেরত না পাই, তাহলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। কাকিমা, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো সমস্যা নেই মা, আমরা গরিব মানুষ, আমাদের এসবের অভ্যেস আছে। এখন বরং দাঁড়িয়ে কথা না বলে চলো টাকাটা খুঁজি। এই প্রচন্ড শীতে সারাদিন কোথায় ঘোরা হচ্ছিল শুনি? আমি দিদির সঙ্গে মাঠে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা মেলায় গিয়েছি। আর এত রকমের মিষ্টি খেয়েছি, সেগুলো শহরে পাওয়াই যায় না। গ্রামে এসে সারাদিন বাইরে বাইরে ঘোরা আর উল্টো পাল্টা জিনিস খাওয়া। এবার শুধু অসুস্থ হয়ে দেখ একবার, ডাক্তারের কাছে না নিয়ে অমনি ফেলে রাখবো। তুমি এত চিন্তা করো না তো মা, আমার কিছুই হবে না। গ্রামে এসেছি, কটা দিন ঘুরবো না, এটা কি হয়? গিন্নি, আমার টাকার কোনো সন্ধান পেলে? আমি আর কাকিমা মিলে পুরো দিন তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ শুধু নবীন বাড়িতে আসুক, এই বাড়িতে তাণ্ডব হবে, আমি বলে দিচ্ছি। আমার টাকা নিয়ে হেরফের বার করছি আমি। ও আচ্ছা বাবা, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম তোমাকে, আমি তোমার পকেট থেকে টাকা নিয়েছিলাম। তুই তুই নিয়েছিলি টাকাটা? সকালবেলা আমরা মেলায় যাচ্ছিলাম, আর শুনেছিলাম সেখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। তুমি ঘুমিয়েছিলে, তাই ভাবলাম টাকাটা নিয়ে যাই, পরে এসে না হয় তোমাকে জানাবো। দেখলে তো, তোমার নিজের ছেলে যত নষ্টের মূল, অথচ তুমি শুধু শুধু বুড়ো মানুষটাকে অতগুলো কথা শোনালে। আমার অনুমতি না নিয়ে এতগুলো টাকা নিয়ে নিলি, খুব বড় হয়ে গিয়েছিস তাই না? কখনো এই কাজ করলে তোর হাতগুলো ভেঙে রাখবো, অসভ্য ছেলে কোথাকার। এখন ওকে বকাবকি না করে গিয়ে কাকিমার কাছে ক্ষমা চাও। তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকেই সবাইকে অপমান করে চলেছো। তুমি ঠিকই বলেছো গো, আমার কাকিমার কাছে ক্ষমা চাওয়াই উচিত। তুমি
এত চুপচাপ কেন দিদা? এমন মনে হচ্ছে তো কোনো কারণে তুমি খুব চিন্তায় আছো। কি হয়েছে? তোর লোকেশ কাকুর 1000 টাকা চুরি হয়ে গেছে। এখন সে আমাদেরকে সন্দেহ করছে। আজ না জানি কোন বিপদ হয় বাড়িতে। এতগুলো টাকা চুরি হয়ে গেল, কিন্তু তিনি আমাদের দোষ দিচ্ছেন কেন? আমরা তো কোনো টাকা নিইনি। পৃথিবীটা এমনই, যখনই টাকার ব্যাপারে কোনো সমস্যা হয় সন্দেহটা সবসময় আমাদের মতো গরিবদের উপরেই আসে। কিন্তু এখন আমরা কি করব? জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। তোর বাবা বাড়িতে এলে লোকেশ যদি আবার চেঁচামেচি শুরু করে, সর্বনাশ হয়ে যাবে। কাকিমা, তোমার সঙ্গে একটু কথা বলার ছিল। বাবা, তোর টাকাটা পুরো বাড়িতে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। টাকা আর খোঁজার দরকার পড়বে না কাকিমা, টাকার সন্ধান পাওয়া গেছে। সত্যি বলছো? হ্যাঁ কাকিমা, এই যে চিন্টু, এই বাদরটা সকাল সকাল মেলায় যাওয়ার জন্য আমাকে না বলে পকেট থেকে টাকা নিয়ে চলে গিয়েছিল। কত বড় একটা চিন্তা মাথা থেকে নামলো আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার শান্তি লাগছে না কাকিমা। আমি তোমায় অনেক কষ্ট দিয়ে কথা বলেছি। পাগল ছেলে, মাকে কত কিছুই বলে। মা কি তাই নিয়ে মন খারাপ করে? মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার মায়ের মতো ছিলে, অথচ আমি টাকার অহংকারে অন্ধ হয়ে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি। আমায় ক্ষমা করে দিও। আমি তোকে অনেক আগেই ক্ষমা করেছি বাবা, তুই কষ্ট পাস না। টাকার সঙ্গে সঙ্গে সবার মধ্যকার ভালোবাসা ও সান্নিধ্য আবার ফিরে এসেছে। এই খুশিতে আজ রাতে ভোজ হবে। কেমন ভোজ? গরম গরম লুচি আর কাকিমার হাতে রান্না করা আলু দিয়ে ঝাল ঝাল মুরগির ঝোল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।